দেখছেন সোজা কথা। আমরা সরাসরি মুখোমুখি হয়েছি অধীর রঞ্জন চৌধুরীর। আমি আবারও ফিরে যাব অধীর রঞ্জন চৌধুরীর কাছে। অধীর বাবু, কি হবে ফর্মুলাটা, কি হতে পারে আসুন সমঝোতাটা? সেটাও তো খুব সহজ একটা, খুব সিম্পল একটা সমীকরণ তো তার নেই। দেখুন ম্যাডাম, সব কিছু তো আপনাদেরকে এখনই আমরা বলতে পারবো না কিভাবে ফর্মুলা হবে, কি হবে না হবে। কিছু জেনারেল ক্রাইটেরিয়া থাকে তো, যেমন ধরুন একটা বেস করতে হবে, একটা বেসিক একটা প্যারামিটার তো তৈরি করতে হবে। মনে করুন সেটা গত লোকসভা ভোট হতে পারে, গত বিধানসভা ভোট হতে পারে, সেগুলো কিন্তু এখন আলোচনার পর্যায়ে আসেনি। বিষয়টা হচ্ছে কি, প্রিন্সিপালি অর্থাৎ আমরা এটা করব এই পর্যন্ত উভয় দল এগ্রিড হয়েছে। তারপর আবার ডাউন স্ট্রিমে যখন যাবে ব্যাপারটা, তখন কিভাবে ভাগ হবে, হবে কি না, কোথাও সব জায়গায় কি করতে হবে না করতে হবে, সেখানে জেলা নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, সেখানে কার কি পজিশন দেখতে হবে। এই জায়গাটায় আমি একটু আগে যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম, যে উভয় পক্ষকে কর্ডিয়াল আন্তরিক হতে হবে এবং বাস্তব বোধ সম্পন্ন হতে হবে। আমি এখানে যদি দরাদরি করতে যাই, এই মোকা কিছুটা আমি খামচিয়া বার করে নিই, তাহলে ভুল হবে। এটা খামচি করার, দর কষাকষি করার জায়গা নয়। মূল লক্ষ্য যদি হয় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা, তাহলে উভয় দলকে আরও আন্তরিক হতে হবে, আরও বাস্তব বোধ সম্পন্ন হয়ে কিন্তু এগোতে হবে। বাকিটা দেখুন, এইটুকু জায়গা যদি আমরা ঠিক হয়ে যেতে পারি, বাকিটার জন্য এমন কোনো বড় ফর্মুলার দরকার আছে। এখানেই অধীর রঞ্জন বাবু আমার আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন, যে বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি ঠিক আপনি যেটা বললেন, যে কংগ্রেস সেখানে অনেকটাই ছেড়েছিল, মাত্র 44টা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল মহাগঠবন্ধনে। আমার এখানে আপনাদের জিজ্ঞাসা যে এখানে কতটা ছাড়তে প্রদেশ কংগ্রেস রাজি থাকবে? হ্যাঁ, এগুলো এখন আমাদের মধ্যে আলোচনার বিষয় আসেনি কতটার মধ্যে। অধীর রঞ্জন চৌধুরী ভাবনা চিন্তা করেননি? এটা ভাবার কোনো কারণ নেই অধীর রঞ্জন বাবু? না না, কেন 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 করবো না, আমরা নিশ্চয় ভাবছি, আমাদের মধ্যে আলোচনা করছি, সেগুলো এখনো আপনাদের সামনে বলার মতন সময় আসেনি। বিহারে কি হয়েছে, বিহারে কংগ্রেস দুর্বল ছিল, আপনারা সবাই জানেন। বিহারে লালু প্রসাদ এবং নীতিশ কুমার তারা ফর্মিডেবল ফোর্স, সেখানটায় কংগ্রেস অনেক দুর্বল ছিল। কংগ্রেস সেখানে কি করেছে, বিহারে এখানে খুব বেশি ত্যাগ কংগ্রেস করবে না। কংগ্রেস দুটো, ম্যাডাম, বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বে দুটো ফোর্সকে আমরা, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমারকে, যাকে বলে ওয়েল্ডিং করে দেওয়া, সে ওয়েল্ডিং করে দিয়েছিল রাহুল গান্ধী। সেখানটায় আমাদের সিট কত পেলাম না পেলাম তার থেকে বড় হয়ে দাঁড়িয়েছিল বিজেপি। এখানে পশ্চিমবঙ্গে এই জায়গাটায় বলি, এইখানটায় তো দুজন না, তিনজন তো নেই, অতএব দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ওখানে তিনজন ছিল, এখানে দুজন, ভাগ করে নেব। এতটা হতে সহজ নয়, কারণ বাম শরিকরা রয়েছে, আমাদের পার্সেন্টেজ অফ ভোট কম আছে। ওটা সিপিএম দেখবে, বাম শরিকদের, তাদের কত গোষ্ঠী আছে, তাদের কি ভাই ভাতিজা আছে, তাদের কত আত্মীয় স্বজন আছে, এগুলো সিপিএম পার্টি তারা তাদের মতো দেখবে। আমরা ধরুন সিপিএম পার্টি বা তাদের যে কনগ্লোমারেট, সেটাকে একটা ইউনিট হিসাবে দেখবো। তারা কতগুলো চাইবেন অধীর রঞ্জন বাবু, কতগুলো চাইতে পারেন? আমরা 294টাও চাইতে পারি। আর মিনিমাম, আচ্ছা সর্বোচ্চ না হয় 294 চাইলেন, মিনিমাম? মিনিমাম সর্বোচ্চ না হয় 294 চাইলেন, মিনিমাম? ম্যাডাম ব্যাপারটা হচ্ছে এটা এখনো খুবই প্রিলিমিনারি স্টেজে আছে। তো সিট শেয়ারিংটা কি হবে না হবে, এটা আগে আমরা নিজেদের মধ্যে বসবো। আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যারা কংগ্রেসের সভাপতি আছে, কংগ্রেসের নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনায় বসবো। তারপরে আমাদের তরফ থেকে আমাদের ডিমান্ডটা নিয়ে আমরা আলোচনায় বসবো। সেটা ম্যাডাম এখনো তৈরি হয়নি। আপনাকে অকারণে আমি মিসলিড করতে পারি না। অধীর রঞ্জন বাবু, আমি বুঝতে পারছি অধীর রঞ্জন বাবু, কিন্তু কিছু কিছু জায়গায়, ধরা যাক দক্ষিণবঙ্গ, সেখানে আপনাদের এবং বামেদের শক্তি সেরকম স্ট্রং নয়, কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার ক্ষেত্রে যেখানে বাম এবং কংগ্রেস উভয়েই মোরলেস শক্তি, একই রকম শক্তিশালী, সেই সব জায়গাগুলো কোনো কনফ্লিক্ট হবে না? দেখুন ম্যাডাম, আমরা তো ওগুলো করবোই। বাকি আপনারা যেটা বলছেন না, শক্তিশালী এখানে নেই সেখানে নেই, আগামী দিনের ভোটে কে কোথায় শক্তিশালী হবে সেটা তো মানুষের মতামত স্থির করবে। আপনি যেমন একটা জিনিস জেনে রাখবেন, 2011 তৃণমূল, আজকে তৃণমূল তো এক জায়গায় নেই। তৃণমূল কিন্তু আজকে ডিক্লাইনিং ফোর্স, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তৃণমূল আজকে শক্তি ক্ষয় করছে বলে আজকে মমতা ব্যানার্জিকে শুধুমাত্র কনসেশন দিয়ে, ডোলের রাজনীতি করতে হচ্ছে। সাইকেল দিব, জুতো দিব, ছাতা দিব, যা চাইবে তাই দিব, ডোলের রাজনীতি করতে হচ্ছে। কেন? কারণ মমতা ব্যানার্জিকে যখন 2011 নির্বাচন দাঁড়িয়েছিল, দেখুন মমতা ব্যানার্জি যখন 2011 নির্বাচনে দাঁড়িয়েছিল, তখন মমতা ব্যানার্জির জন্য ডোল প্রয়োজন ছিল না।
মমতা ব্যানার্জির জন্য কন্যাশ্রী প্রকল্পের প্রয়োজন ছিল না। অধীর আজ রঞ্জন কিন্তু বাবু, মমতা দুটো ব্যানার্জিকে প্রশ্নের আমি খুব দোল ক্যান্ডিড উত্তর আপনার কাছে চাই, খুব সংক্ষেপে। আমার লাস্ট দুটো কোয়েশ্চেন। হ্যাঁ, এক, বলুন। দলের মধ্যেও ভিন্ন স্বর রয়েছে, মৃদু হলেও রয়েছে, যার মধ্যে দেবপ্রসাদ রায়ের মতো লোক রয়েছেন যিনি বলছেন যে যদি জোট বা সমঝোতা হয় তিনি দাঁড়াবেনই না। এদের কনফিডেন্সে আনবেন কি করে, নাকি ইগনোর করবেন? না 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 না, কে দাঁড়াবে কে দাঁড়াবে না তার ব্যাপারে এখানে কোনো কনফিডেন্স আনার প্রশ্ন নয়। কংগ্রেস যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জানিয়ে দিয়েছে। তাতে কারো যদি ভালো লাগে সে থাকবে, না ভালো লাগলে থাকবে না। এখানে জোট হবে। আর অধীর রঞ্জন বাবু, ভালো লাগে সে থাকবে, আমার না ভালো সে থাকবে না। শেষ প্রশ্ন আপনার কাছে অধীর রঞ্জন বাবু। হ্যাঁ, 10 বলুন, জনপথ, বলুন। 10 জনপথের কিন্তু একটা স্নেহ ছায়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে দীর্ঘদিন ধরেই। যদি শেষ অবধি 10 জনপথ কোনোভাবে গ্রিন সিগন্যাল না দেয়, তাহলে যে ফেস লসটা হবে সেটার জন্য কি সেটার ভাবনা চিন্তা করছেন? সেখানে কোনো প্ল্যান বি রয়েছে? ম্যাডাম আবার বলছি, এইসব হচ্ছে হাইপোথেটিক্যাল কোশ্চেন আপনাদের। 10 জনপথে স্নেহ কার উপর আছে না আছে সেটা আপনাদের আলোচনার বিষয়। আমি রাজনীতি করি, পশ্চিমবঙ্গের কংগ্রেসকে শক্তিশালী করা আমার দায়িত্ব, তাই আমি এ কথা বলছি। আমি জানি যে ভারতবর্ষের কংগ্রেস দল সারা ভারতবর্ষকে যারা পরিচালনা করে তাদের কাছে স্নেহর থেকে বাস্তবতার গুরুত্ব অনেক বেশি। আরেকটা প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন, একদম এক কথায় উত্তর নেব। যদি সত্যি সত্যি সমঝোতা হয়, কটা আসন একদম। এক্সপেক্ট করেন? মানে কটা আসন আপনাদের এই সমঝোতায় বা এই জোট, এই অঘোষিত জোট সেটা পাবে বলে এক্সপেক্ট করেন? মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ। জিতবে বলে? সি ম্যাডাম, সাউন্ড ইজ ভেরি মাচ ক্র্যাকিং। আমার মনে হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন কত আসন কত আসনে জিতবেন? আরেকবার বলুন ম্যাডাম। কত আসনে জিতবেন যদি সত্যি এটা সত্যি? এটা আপনাদের অলরেডি এই নিয়ে সার্ভে শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন গতকালই একটা না, survey আমি করে আসবো দিয়েছে, অধীর রঞ্জন বাবু, আমি একদম percentage আপনার কথা অধীর বলা রঞ্জন হয়েছে। বাবু, আমি আপনার অ্যাসেসমেন্ট জানতে চাইছি, জাস্ট আপনার অ্যাসেসমেন্ট। দেখুন, যেভাবে আমি বলছি, যে মুহূর্তে জোট প্রকৃতপক্ষে তৈরি হয়ে যাবে, একটা বার্তা যাবে সারা বাংলা জুড়ে যে একটা বিকল্প শক্তির জন্ম হয়ে গেল। যে মুহূর্তে বিকল্প শক্তি মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ কি ভয়ঙ্কর রিয়াকশন করবে দেখতে পাবেন। একটা বড় পলিটিক্যাল আর্থকোয়াক হবে, একটা বড় রাজনৈতিক ভূমিকম্প হবে এই পশ্চিমবঙ্গে। যে রাজনৈতিক ভূমিকম্পে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদ উল্টে যাবে। অনেক ধন্যবাদ অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। পলিটিক্যাল আর্থকোয়াক হতে চলেছে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে সোজা কথায়, আর সোজা কথার দ্বিতীয় পর্বে আমরা ফিরবো সেই মনিরুল ইসলাম, তিনি আবারও বিতর্কিত, এবং এবার তার এই তীব্র যে শ্লেষ, তীব্র যে কটাক্ষ, তার অভিমুখ আর কেউ নন, বিচারপতিরা। একটা ছোট্ট